শেষ হয়েছে প্রায় মাসখানেক আগে, কিন্তু ঈদের সিনেমাগুলোর রেশ কিন্তু এখনো কেটে যায়নি। সেটা সিনেমা হলে দর্শকদের টিকিটের জন্য লম্বা সারি দেখলেও বোঝা যায়, আবার একই সাথে সোশ্যাল মিডিয়াতে রিভিউয়ের যুদ্ধ দেখলেই বোঝা যাচ্ছে যে সিনেমাগুলো কতটা উন্মাদনা তৈরি করেছে। শাকিব খানের অ্যাকশন থ্রিলার বরবাদ, আফরান নিশোর রহস্যে ঘেরা দাগি এবং সিয়াম আহমেদের খুব আবেগ ঘন জঙ্গলি দর্শকদের এখনো মন ছুঁয়ে গেছে। যেহেতু আপনাদের মন ছুঁয়ে গেছে, তাই আজকের লাইমলাইটে আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা বলবো ঈদের সিনেমাগুলো নিয়ে, যে কোন সিনেমা আসলে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন, কার অভিনয় আপনাদের মন ছুঁয়ে গেছে, এবং একই সাথে এই সিনেমাগুলো সিনেমার বাজার কতটুকু চাঙ্গা করতে পেরেছে। আপনাদের সাথে আমি আছি মোহনা হোসেন, এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছেন আমারই সহকর্মী সোহেল হাসান। সোহেল, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো। আপনি তো 3টা সিনেমাই দেখেছেন, নাম যেগুলো বলেছি, এর বাইরেও ঈদের আরো কিছু সিনেমা আছে। তো সবগুলো সিনেমা মিলে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং যেহেতু আপনি এই ক্ষেত্রে কাজ করছেন, দর্শকদের কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি দর্শকরা গ্রহণ করেছেন। মোহনা, আমার কথা পরে বলবো। আমি রিপোর্টিং এর সূত্রে সিনেমা হলগুলোতে ঘুরেছি, ঢাকায় না শুধু, ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে কয়েকটি প্রেক্ষাগৃহের মালিকের সঙ্গে, যেমন যশোরের মনিহার, বগুড়ার ধুনটের ঝংকারের মালিক, তারপরে রংপুরের শাপলা সিনেমা হলের মালিক, তারপর জামালপুরের একটি সিনেমা হলের মালিক। এইরকম ঢাকায় তো কথা হয়েছে, আর ঢাকায় আমার সাথে দেখা হয় তাদের। আপাতত দৃষ্টিতে আমাদের হাতে শুধু ঢাকার তথ্যটাই থাকে, ঢাকা তথ্য, কিন্তু আমি রিপোর্টিং এর জন্য আমি একটা অ্যানালাইসিস করেছি, সেই জন্য আমি আসলে ঢাকার বাইরের চিত্রটা জানা জরুরি ছিল। কারণ ঢাকায় কিন্তু দর্শক এমনিই হয়, ঈদ ছাড়াও হয়, কিন্তু ঢাকার বাইরের চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমি আমার রিপোর্টে সেই তথ্য খোঁজার জন্য তাদের সাথে প্রাসঙ্গিকভাবে আমার ঈদের দিন থেকে পরবর্তী বেশ কয়েকদিন এবং রিসেন্টলিও কথা হয়েছে। তো দর্শকের বা সিনেমা হলের যে হিসাবগুলো, সেগুলো জরুরি। তো সেই জায়গা থেকে আমি যে হিসাবটা দেখেছি বা যে পরিস্থিতিটা আমার চোখে এসেছে বা সামগ্রিকভাবে আমার যা মনে হয়েছে, তো সিনেমা অনেকগুলো রিলিজ হলেও 3টি সিনেমা মূলত লিড করছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত। সেগুলো হলো বরবাদ, দাগি এবং জঙ্গলি। তো এই 3টি সিনেমার 3 ধরনের ফিডব্যাক রয়েছে। 3টি সিনেমাই দর্শক দেখেছে। কোনো দর্শক হয়তো 3টে সিনেমাই দেখেছে, কোনো দর্শক একটি দেখেছে, এরকম বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া রয়েছে। বাট যদি হিসাব করতে বলা হয় ব্যবসায়িক দিক থেকে, তো বরবাদ নিঃসন্দেহে সবার উপরে 1 নম্বরে। এবং বরবাদের যে হিসাবটা আমরা 2-1 দিনের মধ্যে দেখলাম, তো সেখানে সেটা টিকিট সেলের যে হিসাবটা বলা হচ্ছে, সেটা 50 কোটির বেশি। ও মাই গড, 50 কোটির বেশি, সেটা প্রযোজকের মুখ থেকে আসছে। আচ্ছা। আর তাদের আশাবাদ যে ওটিটিতে যখন সিনেমাটা যাবে বা ওয়ার্ল্ড ওয়াইড যে বাইরের দেশের যে সেল রিপোর্টগুলো আসবে বা আরো বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, তো সেগুলা যখন হাতে আসবে, তাদের বিশ্বাস যে এটা আরো ফিনান্সিয়ালি আরো ডেভেলপমেন্ট আছে এই সিনেমার। কিন্তু পাশাপাশি শুধু এই সিনেমায় যে আয় হয়েছে তা কিন্তু না, বাংলাদেশের সিনেমাকে যে কাঁধে টেনে নিয়ে যাচ্ছিলেন বাণিজ্যিকভাবে হোক বা যেভাবেই হোক, শাকিব খানের পারফরমেন্সও কিন্তু এখানে রয়েছে। পারফরমেন্সের কারণে কিন্তু ব্যবসা হচ্ছে। দর্শক টিকিট কেটে কেন যাচ্ছে? অবশ্যই পারফরমেন্স দেখার জন্য। দর্শক কিন্তু টিকিট দিয়ে টাকা বৃদ্ধি করার জন্য যাচ্ছে না। তো পারফরমেন্সটা খুবই ভালো ছিল এবং শাকিব খান প্রায় সিনেমা থেকে নিজেকে আলাদা করে ফেলছে। এই বরবাদেও রয়েছে। আমরা আগে প্রিয়তমায় দেখেছি, তারপর আরো হয়তো কয়েকটা সিনেমা আসবে, সেগুলোতে দেখবো, এরকম আভাস আছে। তো সিনেমার পারফরমেন্স অবশ্যই ভালো, কিন্তু এটা বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত 1 নম্বরে রয়েছে। আর দাগি এবং জঙ্গলির কথা, এই দুইটার কথায় আসছি। তো দাগির যে বিষয়টা, এখানে ডিফারেন্ট যে বিষয়টা রয়েছে, যে আফরান নিশো আমাদের বাংলাদেশের টেলিভিশন নাটক বা ওটিটি কন্টেন্টে আফরান নিশো ছোট পর্দা থেকেই যাকে আমরা আসলে চিনি, ওখানে তাকে যুবরাজ বলা হয়, কখনো অপূর্ব কখনো নিশো, কিন্তু দুইজনই সমান সমান একটা অবস্থানে থাকে। তো আফরান নিশো টেলিভিশনের দর্শকদের মন জয় করেছেন অনেক দিন থেকে এবং চলমান রয়েছে। তো তার সিনেমায় উপস্থিতিটা, এর আগে সুরঙ্গতে তিনি যখন আসলেন তখনও কিন্তু চারিদিকে হই হই রই রই, এবং তার আশা তার সিনেমায় আসাটাকে খুব ইতিবাচক ভাবে দেখা হয়। তো এইবারও কিন্তু তাই, যে আফরান নিশো অনেক দিন থেকে কিচ্ছু করে না,
টেলিভিশন নাটকে কিন্তু আর নাই তিনি, নাই। শুধুই মাত্র সিনেমায় তার উপস্থিতি রয়েছে এবং সিনেমা নিয়ে তার নিজস্ব ভাবনা রয়েছে। তিনি এই সিনেমা রিলিজের আগে বা সুরঙ্গের সময় অনেকবার বলেছে যে সে এখন পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে, পরিকল্পনার বাইরে সে সোশ্যাল মিডিয়াতেও একটা পোস্ট দিচ্ছে না বা নিজেকে দেখায় না। আচ্ছা। আর বাস্তবেও তাকে খুঁজে পাওয়া যায় না। আমরা সংবাদকর্মীরা তাকে নানাভাবে যখন ট্রাই করার চেষ্টা করি, তিনি একটা স্বাভাবিক একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে যখন আছেন, তার ব্যক্তিগত জীবনটাকে খুবই নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলেন, কোনো তথ্যই পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আফরান নিশোর কারণে সিনেমাটা ছিল ইম্পর্টেন্ট, দাগি। তো সেই দাগির হিসাবটা ব্যবসায়িক দিক থেকে বরবাদকে মানে বিট করার মতো না, কিন্তু আফরান নিশোর অভিনয়, আফরান নিশোর উপস্থিতি, একজন দাগি আসামি বা প্রেস কনফারেন্সে ঈদের আগে যেভাবে তিনি হাজির হলেন পুলিশের গাড়ি থেকে, তো বিভিন্ন ধরনের একটা চমক ছিল। সেই চমকটা দাগির যারা নির্মাণের সঙ্গে জড়িত প্রযোজনা প্রতিষ্ঠান বা ডিরেক্টর, তাদের ভাষ্য এরকম যে সিনেমা তো আসলে এক মাসে হিসাব দিয়ে মানে সফলতা ব্যর্থতা বলা যায় না। তো আমিও কথাটার সাথে একমত, হয়তো দাগি কোনো এক জায়গা থেকে আরো বড় সাফল্য নিয়ে আসবে। যারা একটু গল্প নির্ভর চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তাদের জন্য দাগি মনে হয় আমার কাছে একটা বেস্ট অপশন হতে পারে। আর জঙ্গলির কথা আপনাকে আমি বলি, জঙ্গলি সিনেমাটা কিন্তু আসলে 2024 সালেই রিলিজ হওয়ার কথা ছিল ঈদে। আচ্ছা। কোনো একটা অজানা কারণে সেটার প্রোডিউসার বা ডিরেক্টর তারা নির্ধারণ করলেন যে 24-এ রিলিজ দিবেন না। আচ্ছা। তো ডিসিশনটা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি না, বাট সিনেমাটা কিন্তু নির্মাণ হয়েছে আরো আগে। আচ্ছা। বলা যায় আরো 1.5-2 বছর আগে নির্মাণ হয়েছে। তো জঙ্গলির সবচেয়ে বড় যে বিষয়টা, যে মারাত্মক রকমের ইমোশনাল একটা বিষয় এই সিনেমায়, এবং আমরা আসলে বাংলাদেশি দর্শক যারা সিনেমায় যে জিনিসটা খুঁজতে যায়, বিনোদনের মধ্যে আমাদের আজ থেকে 20-30 বছর আগের যে সফল সিনেমাগুলোকে আমরা বলা হয়, যেমন বেদের মেঘে জ্যোৎস্না বা সর্বশেষ হিট মানে ওভার ফোক সিনেমা যেটাকে বলে যে খায়রন সুন্দরী, সেটাও কিন্তু একটা গল্প ছিল। গল্পের পাশ দিয়ে অনেক কিছুই থাকে। তো জঙ্গলির যে জিনিসটা, যে বাবা এবং মেয়ের যে আবেগী যে মানে মোমেন্টগুলা, সম্পর্ক মোমেন্ট বা অ্যাক্টিভিটিস, সেগুলা আমরা সোশ্যাল মিডিয়ায় তাকালে বা যারা হল ফেরত তাদের চোখে কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে সিয়াম ডিফারেন্ট ভাবে এইবার পর্দায় এসেছে। সিয়াম কিন্তু একটা রোমান্টিক বয়, মানে অভিনয়ের ক্ষেত্রে নাটকে বা সিনেমায় আমরা যেভাবে দেখি খুব পশ একটা বিষয়, কিন্তু এইবার তিনি দাড়ি চুল কি বড় বড় ভিন্ন একটা লুক নিয়ে এসেছেন। এবং সিয়াম আমাকে বলেছে যে সিনেমাটিক শুটিং করে যখন সে বাসায় যায়, তো সে নিজেও বাবা বাস্তব জীবনে, তো তাকে তার জীবনটা মানে তার জীবনের উপলব্ধি বোধ বা নিজের জীবনটাকে সে নতুন ভাবে ভাবার সুযোগ পেল এই সিনেমা অভিনয় করার সময় থেকে। তো সিয়াম, আমি যখন সিয়ামের সাথে এই সিনেমা রিলিজের পরে কথা বলি নিউজের সূত্রে বা এমনি অভিজ্ঞতা বিনিময়ের সূত্রে, তখন থেকেই সিয়াম বলল যে এই সিনেমাটাকে তিনি দীর্ঘদিন এই চরিত্রটাকে মাথায় নিয়ে ঘুরেছে এবং শুটিংয়ের সময় কারোর সাথে কথা বলতো না। একটা দৃশ্য শেষ করার পরে আরেকটা দৃশ্যের শুটিংয়ের আগে সিয়াম একা একা থাকতো এবং শুটিংয়ের কোনো ঘটনা যেন তার মাথায় এই ক্যারেক্টারাইজেশনটা যেন নষ্ট না হয়, চরিত্রায়নটা যেন ভেঙে না যায়, ওই অধ্যাবসায় এবং এই যে তার যে অবয়ব, যে সামাজিকভাবে বাসায় আত্মীয় স্বজন ঠিক তাকে এইভাবে দেখে অভ্যস্ত না, এবং তাদের ধারণাটা সিনেমাটা রিলিজ হওয়ার পর ভেঙেছে যে সিয়াম কি কারণে আসলে এইরকম ছিল। তো এই সিনেমাটাকে আমরা গল্পের কারণে হয়তো অনেকদিন পর্দায় দেখব। তো সবকিছু মিলে 3টি সিনেমা 3 ধরনের ফ্লেভার নিয়ে আসছে, এবং আমরা বলতে পারি যে 3টি সিনেমাই ঈদের বাজারের এই 3টি সিনেমাই সফল। একটু অভিনেতাদের দিকে নজর দিতে চাই যে কার অভিনয় দর্শকদের মন কেড়েছে। আপনি তো অনেক মানুষের সাথে কথা বলেছেন, কার অভিনয় দর্শকরা খুব বেশি পছন্দ করেছেন? একটু একটা ক্যারেক্টারের কথা আমরা হয়তো মানে বললাম, কিন্তু এই যে জঙ্গলি সিনেমার যে মেয়েটা, ছোট মেয়েটা, বাচ্চা মেয়েটা ভাইরাল অলরেডি, এবং সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটাকে আমরা সবাই খুঁজি, কই থেকে আসলো, কি করলো, কিভাবে অভিনয় করলো, এবং অনেকগুলা ইন্টারভিউ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। এবং আমরা হয়তো এই শিশু শিল্পীকে যদি আবার ব্রেক দিয়ে আবার কাজের সুযোগ দেই যে কোনো অ্যাঙ্গেলেই, এখনই মানে এই সময়ে খুবই ন্যাচারাল অভিনয় করলো, তাই না? খুবই ন্যাচারাল, এবং
আমি মনে করি যে এই ঈদের সেরা আবিষ্কার এই জঙ্গলি সিনেমার এই শিশু শিল্পী। আচ্ছা, তো এটা পারফরমেন্সের জায়গা থেকে আমি 1 নম্বর মনে করব, কারণ যারা বড় পরিণত শিল্পী তাদের তো আসলে ট্রাই করার, প্রশিক্ষণ নেওয়ার নানা ধরনের সুযোগ থাকে, কিন্তু ওর এই সুযোগগুলো ছিল না। অল্প সময়ের মধ্যে একটা সিনেমাকে মানে মানে একটা সিনেমাকে, এই সিনেমায় যারা যায় আমার বিশ্বাস যে শিশুরা বা কম বয়সী বা বাবা মারা ওকে দেখতে যায়। আমার আসলে ব্যাপারটা একটু ভাবলেও আসলে অবাক লাগে যে আমরা এত বড় হয়ে গেছি, তারপরেও আমরা বিভিন্ন ইমোশন গুলো কিন্তু ক্যাচ করতে পারি ক্যাচ না। করতে পারে। সেই একটা বাচ্চা মেয়ে সেই ইমোশন গুলো ক্যাচ করলো এবং সেটা সে ডেলিভার করছে, এটা আসলেই খুব প্রশংসার দাবিদার। খুবই প্রশংসার। আর আমি আর যে পারফরমেন্স গুলো রয়েছে সেগুলো তো বললাম, বাট এখানে আরেকটা যে নারী ক্যারেক্টারগুলোকে আমরা সেভাবে বলি নাই। বাংলাদেশি মানে যেমন ইধিকা পাল আমাদের বাইরের দেশের, তো বাংলাদেশের এখানে যে অভিনেত্রীগুলো ছিল, বুবলি, তমা মির্জা বা আরো অনেকেই, নুসরাত ফারিয়া বা আরো অনেকেই ছিল। আপনাকে আরেকটা কথা বলি যে কয়েকটি সিনেমা কিন্তু আরো ছিল, যেমন অন্তরাত্মা সিনেমাটা কিন্তু শাকিব খানের ছিল, এবং মজার বিষয় যে শাকিব খানের সিনেমা মানেই হিট। হ্যাঁ, এইটাই এই জায়গার ক্ষেত্রে অনেকদিন পর একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলো যে এই অন্তরাত্মা সিনেমার প্রধান অভিনেতা কিন্তু শাকিব খান। আমরা কিন্তু এই বিষয়ে একবার কথা বলেছিলাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, এই লাইমলাইটে আমরা কথা বলেছি যে শাকিব খান মানেই হচ্ছে সিনেমা হিট। আমাদের কথাটাই আসলে এবারে ভেঙে গেল অন্তরাত্মা সিনেমার কারণে। অন্তরাত্মা সিনেমা 2 বা 3 দিন পর থেকে, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা মার্কেট স্টার সিনেপ্লেক্স থেকে কিন্তু নেমে গেছে, এবং স্টার সিনেপ্লেক্সের যে মিডিয়া ম্যানেজার তিনি আমাকে সরাসরি বলেছেন যে সিনেমাটি তারা নামিয়ে দিতে বাধ্য হয়েছে, কোনো দর্শক যায় না। এবং বগুড়ার ধুনটের যে হল মালিক তিনি আমাকে আফসোসের সুরে বলছে যে আমার পাশের হলে বরবাদ চলে, সব দর্শক ওইদিকে, আর আমি অন্তরাত্মা শাকিব খানের সিনেমার জন্য আমি এটা নিয়ে আসলাম। কিন্তু একটা মানে সে খুবই নিজের সাথে খুবই অনুশোচনায় ভুগছে যে কি কারণে এই সিনেমাটা নিয়ে আসলো, এবং ঈদ ছাড়া কিন্তু আসলে বাংলাদেশে যে সিনেমা হলগুলো সার্ভাইভ করতে পারে না। এটা একটু আপনাকে পরের প্রশ্নই করতে চাচ্ছিলাম যে ঈদের সময় সিনেমার বাজারটা তো চাঙ্গা হয়েছে, সারা বছর আমরা সাধারণত এই চিত্র দেখি না, স্বভাবতই যে কোনো উৎসবে যে কোনো বাজারই চাঙ্গা হয়ে যায়, তারপরও সার্ভাইভ করার জন্য কি আমাদের চলচ্চিত্র জগতের যেই পরিস্থিতি যে ঈদের সময় এসেই কেবল চাঙ্গা হয়, বাকি পুরো বছর হলগুলো বন্ধ পড়ে থাকে, এইটা কি আসলে চলচ্চিত্র জগৎটা সার্ভাইভ করতে মানে একটু কষ্টদায়ক হয়ে যায় না, বা এটা কি কোনো খারাপ পরিণতির দিকে যাচ্ছে কিনা? অবশ্যই এটা একটা ভালো উদাহরণ নয়, কারণ শুধু একটা উৎসবের জন্য, উৎসবের সময় সিনেমা হলে দর্শক যাবে বা সিনেমা হল চলবে, আর বছরের 2টি মাত্র উৎসব, ঈদ এবং হয়তো আরেকটা পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন বা এইরকম করে 5টা, একটা 12 মাসের যদি 5টা সপ্তাহের হিসাব আসে তাহলে এটা খুবই দুঃখজনক বিষয়। এবং শুধু সিনেমা হল নয়, সিনেমা সংশ্লিষ্ট সবার জন্য খুবই টেনশনের বিষয়, কারণ এখানে শুধু অভিনেতা নয়, একটা সিনেমার সাথে কতগুলো কলাকুশলী থাকে, অনেক মানুষ যুক্ত থাকে, প্রোডিউসার থাকে, হ্যাঁ, আবার একটা প্রেক্ষাগৃহের সাথে কতগুলো লোকের কর্মসংস্থান। তো মূল জিনিসটা যেটা যে দর্শকের না আসার কারণেই নাকি আসলে ঈদের বাইরের সময়গুলোতে সিনেমা চলে না, এটা প্রেক্ষাগৃহ মালিকরা আমাদেরকে বলে যে ঈদের অন্য সময়গুলোতে ভালো সিনেমার সংকট, মানে দর্শক যে হলে আসবে এই ধরনের সিনেমাগুলা তারা পায় না, যেমন ঈদে যে সিনেমাগুলো দেয়। তার মানে এটা তো প্রোডিউসার কিংবা ডিরেক্টরের উপর একটু দায়িত্ব যায় যে প্রোডিউসার ডিরেক্টরদের বা প্রোডিউসারদের সঙ্গে কথা বললে তারা বলে যে যদি আমরা এই সময় দেই, বরবাদটা যদি মার্কেট থেকে টাকা তুলতে না পারে, মানে পরস্পর বিরোধী যে মানে শঙ্কা, যে হল মালিকরা চায় ভালো সিনেমা, আবার প্রোডিউসাররা চিন্তা করে আমার এই বিগ বাজেটের সিনেমা ঈদ ছাড়া যদি দেই, টাকা যদি না ওঠে, এই যে রিস্কটা কেউ নিতে চায় না। এবং রিস্ক না নেওয়ার কারণে বাংলাদেশে গত কয়েক বছরে, 1-2 দিনের কথা না বা এই ঈদের কথা না, অনেক দিন থেকে আমি দেখছি যে এই মানে বিপরীতমুখী এই মনোভাবের কারণে ধীরে ধীরে হয়তো এই রকম চললে ঈদেও অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন এইবার কিন্তু ঈদে ব্যর্থ সিনেমা ছিল, কিন্তু আলোচিত সিনেমাগুলোর আড়ালে হয়তো সেগুলো আমরা নিয়ে খুব একটা কথা বলছি না। যে প্রোডিউসারদেরকে কিন্তু বলা যায় যে ঈদেই সব ছবি কিন্তু হিট হয় না, শাকিব খানের সিনেমা কিন্তু হল থেকে নেমে গেছে। সেক্ষেত্রে প্রোডিউসারদের যে জিনিসটা দরকার যে একটু রিস্ক নিয়ে নর্মাল সময়গুলোতে সিনেমা দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে সিনেমা শুধু ঈদ কেন্দ্রিক থাকবে এবং
আরো সংকুচিত হবে এবং সিনেমা হলের সংখ্যা 200 থেকে হয়তো 100 আরো যেমন অনেক কমে যাবে। তো সিনেমা হল যদি না থাকে আপনার সিনেমা শিল্প দিয়ে কি করবেন? এটা হলো আমার কথা। দেখার জায়গা তো থাকতে হবে। আমার কাছে এখানে আরো একটা ব্যাপার আছে সোহেল, যেটা মনে হয় যে আস্তে আস্তে তো ডিরেক্টরের সংখ্যাও বাড়ছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই দেখবেন যে কিছু নির্দিষ্ট সংখ্যক ডিরেক্টরের সিনেমাই প্রতিবার কিন্তু হিট হচ্ছে। তো এখানে যদি ভালো ডিরেক্টর আসেন, ভালো গল্প আসে, তাহলে হয়তো শুধুমাত্র ঈদ না, ঈদ ছাড়াও তাদের সিনেমাগুলো আমরা প্রেক্ষাগৃহে দিতে পারবো, এবং তখন দর্শক যদি মনে করেন যে ভালো গল্প আছে, ভালো ডিরেক্টর আছে, তখন দর্শক আসবেন সিনেমা দেখতে। একটা কথা বলি, এই ঈদে শিহাব শাহীনের সিনেমা ছিল, কিন্তু বরবাদের ডিরেক্টর কিন্তু একেবারেই নতুন। ও কিন্তু নাটকের ডিরেক্টর, ফার্স্ট এটা তার সিনেমা। তো এই ঈদে সবই ছিল। তো যদি বরবাদের ডিরেক্টর এই ঈদের সময় নতুন হয়, তাহলে ঈদের বাইরেও তো তার সিনেমা দেওয়ার কথা। এখানে মূল কথা হলো যে ডিরেক্টর দেখে কেউ সিনেমা দেখতে যায় না এখন। তবে একটা বড় সংখ্যক মানুষ আছে কিন্তু যারা আসলে ডিরেক্টর দেখে, সেই ধারণাটা আমার মনে হয় যেটা আমার ধারণা, যে এই ধারণাটা এখন আর মাস দর্শক কিন্তু নেয় না। তারা মানে একটা বিনোদন খোঁজে, গল্প, নির্মাণ, গান, অভিনয় শিল্পী অবশ্যই মুখ্য। যেমন শাকিব খানের কাছ থেকে একটা ভালো ডিফারেন্ট অভিনয় আশা করা যায়, নিশোর ক্ষেত্রেও তাই। সিয়ামও পরীক্ষিত অভিনেতা, বা বুবলি, তমা মির্জা, বা যারা আছে, যেমন বাইরের যে ইধিকা পাল আসছে, সে প্রিয়তমা থেকে এখানে পরীক্ষিত। তো এইরকম অভিনয় শিল্পী এবং গল্প, পাশাপাশি নির্মাণের যে বৈচিত্র্যতা, যে আপনার দৃশ্যগুলো সুন্দর হইতে হবে, অরিজিনালি আপনি যে নদীর পাড় দেখাইতে চান সেটা যেন কোনো মানে গ্রাফিক্সে না হয়। তো এই জিনিসগুলো এনশিওর করতে পারলে ডিরেক্টর নতুন হইলেও সমস্যা নাই। ধন্যবাদ সোহেল, আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আমার সবচেয়ে বেশি আসলে ভালো লেগেছে যে আমরা তো আপাত দৃষ্টিতে ঢাকার চিত্রটা দেখি, পত্রপত্রিকায় আমরা ঢাকার চিত্রটাই দেখি। আপনি আমাদেরকে একটু ভেতরের, একটু মফস্বল এলাকার চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এই জিনিসটা আসলে খুবই, আশা করি যারা সিনেমা প্রেমী আছেন তাদের জন্য একটা ভালো ইনসাইট হবে, যে জানতে পারলেন কোথায় সিনেমাগুলো কেমন চলছে। ভালো থাকবেন সোহেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন সামনের পর্বগুলোতে আপনারা কি নিয়ে আলোচনা শুনতে চান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।